বলেও ছিলাম। দেখি যে আপনারা মনে আছে কিনা, আপনাদের মনে আছে স্বরধ্বনি কয়টা, মনে আছে কিনা মূল স্বরধ্বনি? কারো মনে নেই? আচ্ছা, আমি বলেছিলাম মোট 7টি। আ, অ, ও, উ, এ, ই, এ, এ। মানে এগুলো মনে জি, আছে কিনা? আ, আ, অ, ও, অ, উ, ও, এ, উ, ই, এ। এ, এ, ই, জি। এই 7টা। ঠিক আছে, একটু সবাই বলেন তো। আ, অ, ও, উ। আ, আ, অ, অ, আ, ও, এবং আমি চেহারা দেখতে উ। চাই, মুখের ভঙ্গিমাটা খুব জরুরি। আমি বলেছি যে আহ, কথা বলার সময় আপনার আহ, মুখের যে ভঙ্গিমাটা, এটা ক্লিয়ার শোনা যাবে যখন আপনার মুখের এই যে জিহ্বা, এই যে ঠোঁট, এবং এইগুলোর ঠিকমতো জায়গায় স্পর্শ করছে কিনা, এবং এগুলোর ভঙ্গিমাটা ঠিক আছে কিনা। এখন আপনি আকাশ বলছেন, আপনি এইভাবে বলতে পারেন আকাশ, হ্যাঁ, তাহলে উচ্চারণটা সঠিক হবে না এবং শুনতেও ভালো লাগবে না, তাই না? আকাশ বলার সময় আ, তাই না? এই যে আ, তো আ হতে হবে তো, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি চেপে কথা বললেন, মুখটাকে খোলাসা করলেন না, ফ্রি করলেন না। হ্যাঁ, তাহলে আপনার উচ্চারণ বলিষ্ঠ মনে হবে না, কণ্ঠস্বর দৃঢ় মনে হবে না। হ্যাঁ, সবসময় মনে হবে চেপে আসছে কিছু। হুম, এই কারণে মুখকে ব্যবহার করতে হবে, ফ্রি করে দিতে হবে, খোলাসা করে দিতে হবে। হ্যাঁ, বুকে বেশি করে বাতাস নিতে হবে। হুম, সেই বাতাসটা নিয়ে যাতে সেই শব্দগুলো উচ্চারণ করার সময়, যখন আপনি এই যে মুখের ভঙ্গিমাগুলো সঠিক জায়গায় হবে, তখন আপনার উচ্চারণ সঠিক হবে। এগুলো আমি বলেছিলাম, জি স্যার। বলেছিলাম। হ্যাঁ, কিন্তু সেই কথাগুলো আমার মনে হচ্ছে আপনারা কেউ মনে, তার মানে খুব গুরুত্ব দেননি প্রথম ক্লাস। আবার আবার যেটা মনে হচ্ছে যে খুব একটা গুরুত্ব দেননি, কিন্তু যদি গুরুত্ব না দেন, বিশেষ করে যে শিল্প চর্চা, যেটা এটা আসলে ভালোবাসার জিনিস। আমি বলেছিলাম যে আহ, এগুলো নিয়ে আপনাদের প্রেম থাকতে হবে। হুম, প্রেম না থাকলে শিল্প চর্চা হবে না। হ্যাঁ, লেখাপড়া আপনার মোটামুটি একটা রেজাল্ট করার জন্য মোটামুটি একটা দরদ থেকে হয়তো আপনি পড়লেন, লোভ থেকে পড়লেন, বা একটা আশা থেকে পড়লেন যে আমাকে পাশ করতে হবে, একটা চাকরি পেতে হবে, বা কিছু একটা করতে হবে, দায় সারা একটা ব্যাপার থাকে। কিন্তু শিল্প চর্চার মধ্যে কোনো দায় সারা ব্যাপার রাখলে আপনি এটাতে কামিয়াব হতে পারবেন না। এখানে আপনাকে একেবারে এর সঙ্গে প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। হুম, তো যে কারণে আমার মনে হয় যে আমি যে কথাগুলোই বলছি, সেই কথাগুলো ভীষণ মনোযোগ দিয়ে শোনা এবং সেগুলো আত্মস্থ করা এবং মনে রাখাটা খুবই জরুরি, খুবই জরুরি। কারণ আপনাদের উচ্চারণটাই হচ্ছে মূল। আমি বলেছি ভাষাকে সুন্দর করে হচ্ছে আপনার উচ্চারণ, স্পষ্ট উচ্চারণ, সেইটা ভাষাকে সুন্দর করে। আপনার উচ্চারণ যত সুন্দর, আপনার ভাষা শুনতে তত ভালো লাগবে। ঠিক আছে না? তো প্রথম দিন স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ নিয়ে আমি কাজ করেছি, এবং উচ্চারণের স্থানগুলো দেখিয়ে দিয়েছি, উচ্চারণগুলো কি হবে সেইগুলো আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। আমার ধারণা আপনাদের সবার মনে আছে এগুলো, যে আমি আহ, বর্ণগুলো কিভাবে উচ্চারণ করেছিলাম, এবং আমরা আসলে কি উচ্চারণ করি, এবং আসল উচ্চারণটা কি, আমরা যেগুলো উচ্চারণ করি তার সঙ্গে পার্থক্যটাও আমি ধরিয়ে দিয়েছিলাম। মনে আছে কি আপনাদের? মনে আছে? কেউ বলেননি, কিন্তু আমি আমি ধরে নিলাম, কারণ আপনারা কথা খুব কম বলেন, অথচ আপনারা উপস্থাপক উপস্থাপক হতে চান, তাই না? আপনারা কেউ কথা বলবেন না, অথচ উপস্থাপক হতে চান, বা প্রেজেন্টেশনে কাজ করতে চান। প্রেজেন্টেশনে কাজ করতে গেলে তো প্রচুর কথা বলতে হবে। হ্যাঁ, প্রচুর কথা বলতে হবে এবং কথার মতো কথা বলতে হবে। ফালতু কথা বললেও চলবে না, কারণ সাধারণ মানুষ ফালতু কথা নেবে না, বেশিক্ষণ নেবে না। ইম্পর্টেন্ট কথা ছাড়া
ফালতু কথা মানুষ বেশিক্ষণ নেয় না। আপনি যে বিষয়ে কথা বলছেন সেই বিষয়ে তো জ্ঞান একটা জরুরি, এবং সেই জ্ঞানটা যখন আপনি আপনার কণ্ঠ দিয়ে, আপনি আপনার সঠিক উচ্চারণ দিয়ে, আপনার বাচনভঙ্গি দিয়ে, আপনার শুদ্ধ উচ্চারণ থেকে শুরু করে সবকিছু দিয়ে যখন আপনি সেটাকে প্রক্ষেপণ করছেন, তখন সেটা শ্রুতি মধুর হয়ে শ্রোতার কানে পৌঁছচ্ছে। তো সেইটা প্র্যাকটিস না করলে তো আপনি কামিয়াব হবেন না, আপনি সেই পর্যায়ে যেতে পারবেন না, সেই অবস্থানে পৌঁছতে পারবেন না আপনি। তো আমি আজকে আরো কিছু উচ্চারণ নিয়ে কাজ করব। আমি কিছু শব্দ আপনাদেরকে দেখাবো, তারপরে আমি কথা বলবো যে এটা আমি শিখিয়েছিলাম কিনা আমি জানি না। এখানে এখানে প্রথমে একটা দুটো শব্দ দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে একটু বলেন? অবিচার। 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 এটা বলেছিলাম গত ক্লাসে? না স্যার। নিচেরটা কি? অভিনয়। অভিনন্দন। অভিনয়। দেখা যাচ্ছে না স্যার, অভিনয়। এখন দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে অভিনয়। অভিনয়, অভিনয় আর অবিচার। অবিচার, অভিনয়। আচ্ছা, অভিনয়, অবিচার, তাই তো? জি আচ্ছা, জি স্যার। প্রথমটা বললাম অভিনয়, এবং তার পরেরটা বললাম অবিচার, দুটোই কেন একটাকে অভিনয় বললাম, ও বললাম, আরেকটাকে অবিচার বললাম, একটাকে অই বললাম, আরেকটা অকে ও বললাম? এই প্রশ্ন কি আপনাদের মনে আসেনি কখনো? এই প্রশ্ন এসেছে কিনা? এখন এসেছে। এখন আসছে না এর আগে এসেছে প্রশ্ন? এখন আসছে স্যার। কখনো এসেছে কিনা? আগে তার মানে আমরা কখনো যেই কথাগুলো বলছি একই রকম বর্ণ দিয়ে লেখা, অথচ একটু আলাদা উচ্চারণ করছি, এই প্রশ্নটা আমরা কখনো নিজেকে করিনি যে আমি কেন এটা বলছি, আমি অবিচারকে অবিচার বললে ভুল হবে কেন, ভুল অভিনয় বললে ভুল হবে কেন, তাই না? বা অভিনয়কে অভিনয় প্রশ্ন আসা উচিত না যে দুটোই তো অ দিয়ে, অতএব এটা অভিনয় হবে এবং অবিচারী হবে, তাই না? না হলে অভিনয় হলে ও দিয়ে লিখতাম আমরা, তাই না? খুব সহজ না যে আমি ও দিয়ে লিখলাম অভিনয়, তা না লিখে আমি অ দিয়ে লিখছি। এই প্রশ্ন তো আসা উচিত, আমার মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্টের ক্লাস 6-7 থেকেই তো এই প্রশ্ন চলে আসা উচিত মাথায়, যে কেন। এবং এটা শিখিয়েছে আমাদের স্যারেরা যারা বাংলা আমাদের পড়াতেন, পণ্ডিত স্যার বলি আর বাংলা শিক্ষক বলি, তারা তো পড়িয়েছেন, আমার মনে হয় যে অনেক স্কুলে পড়িয়েছেন। যারা একেবারে অজ পাড়া গায়ে যারা ছিলেন, তাদের সেই শিক্ষকরা হয়তো অতটা জানতেন না, যে কারণে শেখাতে পারেন। আপনাদেরকে যেটুকু পেয়েছে সেটুকু বলেছে ওইটাই পড়, হ্যাঁ এইটাই ঠিক আছে। আপনারা যদি প্রশ্ন করতেন যে স্যার এটা কেন হলো, তো স্যার বলতেন ওইটাই, ওইটা হচ্ছে ওইটাই। কেন হলো এই ব্যাখ্যাটা হয়তো তারা দিতে পারতেন না, কিন্তু এই ব্যাখ্যাটা তো খুবই জরুরি। আপনি যখনই একটা কিছু শিখছেন তখন আপনার সেইটার ব্যাখ্যা আপনাকে পেতে হবে, যে আপনি কেন অবিচার বলছেন আর কেন অভিনয় বলছেন, কেন বলছেন কেউ বলতে পারবেন? কেউ একজন? স্যার, বাংলা ব্যাকরণে অ এর উচ্চারণের দুইটা নিয়ম আছে, সংবৃত আর বিবৃত। হ্যাঁ বলেন সেটা আমরা কি। যখন বিবৃত উচ্চারণ করি তখন হচ্ছে স্বরের অ উচ্চারণ অ এর মতোই হবে, আর বিবৃত সংবৃত উচ্চারণগুলো কি করলে কি আমাকে বলেন? বিবৃত আমাকে এই যে গ্রামারের যে এই যে সংজ্ঞাগুলো নিয়ে আমার একটু আপত্তি আছে, পড়ার স্টাইল নিয়ে আমার একটু আপত্তি আছে। হ্যাঁ, স্যার, এটা আমরা অনেক শুধু সময় বাংলা মুখস্থ ব্যাকরণ করি, বুঝতে অসুবিধা হয়। আমরা শুধু মুখস্থ করি, আমরা আত্মস্থ করি। 3 ইডিয়টস দেখেছেন আপনারা, তাই না? জি। চতুর যখন বলছে যে মেশিনটা কি, তখন সে মুখস্থ একটা ঝেড়ে দিচ্ছে, সে নিজেও জানে না, শুধুমাত্র সে বইয়ের ভাষায় কথা বলছে। আর যখন রাঞ্চকে জিজ্ঞেস করা হলো তখন সে উদাহরণ দিচ্ছে যে এইটা এই কারণে মেশিন, ওইটা ওই কারণে মেশিন। তার মানে সে জানে এটা মেশিনটা কি, কিন্তু এবং সে আত্মস্থ করেছে এটা। কিন্তু চতুর আত্মস্থ করে, শুধু মুখস্থ করেছে। আমরা ছোটবেলায় শুধু মুখস্থ করেছি। এই যে আপনি যেটা বললেন, এখন যদি বলি যে সেইগুলো বলেন যে কেন এটা
অ হচ্ছে কেন, এটা হচ্ছে কোন কোন শব্দে অ হবে, কোন কোন শব্দে হবে, দুটো বলেছেন, দুটো আমাকে একটু বলেন। শব্দের শুরুতে যদি অ থাকে, এরপর যদি হুম ইকার থাকে বা দীর্ঘ ইকার থাকে, তখন হুম। হচ্ছে অ এর উচ্চারণটা ও এর মতো হয়। যেমন যেমন হচ্ছে অনুরোধ, অনুরোধ। তারপরে যেখানে আমরা বললাম অভিনয়। তাহলে অবিচারে তো ও হওয়া উচিত, অবিচার হওয়া উচিত, কেন হচ্ছে না? হ্যাঁ, সেটাও ঠিক। না সেটাও তো আনসার। তাহলে এই যে আপনি যেটা বললেন এটাও ঠিক নেই, ঠিক আছে, এটার কিছুটা কিছুটা ঠিক, যেটা স্যার প্রথম এটা কি বললেন, যে যেটা হচ্ছে যে যদি প্রথম বর্ণ, প্রথম বর্ণের, আমি অ আ বলছি না, প্রথম বর্ণের পরে যদি হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার থাকে, তাহলে আগের বর্ণটির উচ্চারণ ওকারান্ত হয়, ঠিক আছে, এটা একটা। কিন্তু যদি না বোধক শব্দ হয়, এটা মনে রাখেন, যদি না বোধক শব্দ হয় তাহলে সেই অটা অই থাকে। যেমন অন্যায়, এখন আপনি স্যার অবিচার, হ্যাঁ বলেন। স্যার এটা কি উপসর্গযুক্ত হয়েছে সেজন্যই? উপসর্গভুক্ত পরের বিষয়, আমি বলেছি না বোধক, না মানে না মেন করছে, ন্যায় নয়, আপনাকে এত কিছু বুঝতে হবে না, এই প্রকৃতি প্রত্যয়, সন্ধি বিচ্ছেদ, কারক, বিভক্তি, এগুলো বোঝার আপনার এখন দরকার নেই। আপনি যেটা বলছি সেটা আগে শেখেন, যে আমি বলেছি না বোধক যে শব্দগুলো না মিন করে, অন্যায় ন্যায় নয়, অবিচার বিচার নয়, অকল্যাণ কল্যাণ ন্যায়, ঠিক আছে। আর বলেন তো, অ দিয়ে বলেন, না বোধক শব্দ বলেন, বলেন। অনিশ্চিত, অনির্ধারিত, এগুলোতে হ্রস্বইকার আছে না, আছে তো? জি স্যার, তাহলে এগুলো অ হচ্ছে কেন? কারণ এগুলো না বোধক শব্দ। না বোধক। তার মানে আপনাদেরকে আরেকটা বিষয় মনে রাখতে হবে, যে না বোধক শব্দের অই থাকবে। এখন আমি একটা শব্দ আপনাদেরকে লিখে দেখাবো, যে ঠিক আছে, ওটা ধরে নিলাম যে না বোধক অ হবে, হ্যাঁ, কিন্তু আমি আরেকটা শব্দ আপনাদেরকে দেখাবো, এটা অপচয়। অপচয়। আরেকটা শব্দ দেখাবো, আমি লিখে দেখাই আপনাদেরকে, মানে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা অবসর। স্যার দেখা যাচ্ছে না। এটা এটা অবসর। অবসর। অবসর, 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 অবসর। আচ্ছা, অবসর, এগুলো কি নাবোধক শব্দ? বলেন, অবসর নাবোধক শব্দ? না। আরো বলি আমি, অবহেলা, ঠিক আছে, এটা হতে পারে, আপনি বলেন হেলা থেকে অবহেলা, নাবোধক শব্দ। অবদমন, অবকাশ, স্থান। অবনী, এগুলো কি নাবোধক? বলেন। না স্যার। তাহলে তো আমাদের যা এতক্ষণ শিখলাম সেটাও তো অচল হয়ে গেল, তাই না? বললেন স্যার কিছুক্ষণ আগে বললেন স্যার নাবোধক শব্দ হলে অ হয়ে যাবে, তো এগুলো তো নাবোধক শব্দ নয়। আপনাদেরকে একটু কনফিউজ করে ফেললাম না? জি স্যার। জি স্যার। অনেকটা স্যার। অনেকটা কেন, মোটামুটি তো বিপদেই ফেলে দিলাম। যেটা আমি বলছি যে নাবোধক শব্দ হলে অ হবে, আবার আমি উদাহরণ দেখাচ্ছি আপনাদেরকে যে এই শব্দগুলো আম, আহ, আপনার নাবোধক নয়, তারপরে হচ্ছে, তার মানে কিছু ব্যতিক্রম বিষয় আছে যেগুলো নাবোধক না হলেও, আমি খুব সহজে বলে দিই, অব, অপ, অল,
এই জাতীয় শব্দ যদি পাশাপাশি থাকে তার আগের অটা অ হয়ে যায়। ঠিক আছে, মনে থাকবে? জি স্যার। যেমন আপনি আপনি একটু একটু উদাহরণ দেখেন, আমাকে একটু দেখেন না একটু কয়েকটা জিনিস। স্যার এটা তো হয়নি স্যার। অলংকার হয়েছে? অলংকার কি না বোধক? না। না স্যার। আরেকটা আরেকটা হ থাকলে অহংকার, অহর্নিশ। অহর্নিশ বা অহর্নিশি, এটা কি না বোধক? না। অহরাত্র, অহরহ। ঠিক আছে, তার মানে এরকম হলেও আগের অটি অ থাকবে। ঠিক আছে, মনে থাকবে এটা? ভুল হবে আর? না স্যার। মনে থাকবে কিনা, জি স্যার থাকবে। মানে বুঝতে পারছেন কিনা সহজ ভাষায়? জি স্যার বুঝতে পারছি। খুব সহজ করে, আমার কথা হচ্ছে সহজ করে কঠিন শেখেন, কঠিন করে সহজ শেখার দরকার নেই, তাই না? আমি যা শেখাবো সেগুলো যদি আপনি নিতেই না পারেন, কারণ আমি গ্রামার শেখালাম, আমি বললাম যে ইহা ইহা করিলে ওই হয়ে, এটা যে যেটা আপনি উচ্চারণই করতে পারছেন না ঠিক মতো, সেটার ব্যাখ্যা দিতেও পারবেন না আপনি, তো সেইটা সেই মুখস্থ বিদ্যা দিয়ে আপনার জীবনে কি হবে আপনি আমাকে বলেন? যে সেটা দিয়ে আপনি কি শিখবেন? কিছু শিখবেন না। কিছু শেখার মতো ওই যা শিখবেন সেটা খুব একটা কাজে লাগবে না। যেটা এই বয়সে আমাদের সবারই হয়েছে। মাস্টার্স পাস করে গেছে, কিন্তু ওই যে বললাম এই প্রশ্নগুলো কখনো সে নিজেকে করেনি যে আমি অ বলছি কেন বা ও বলছি কেন ওকে, তাই না? কখনো করিনি। যেমন দেখেন, এরপরে আমি বলছি, এটা কি? করিম। দুটো শব্দ। করিম। করিম কলম। হ্যাঁ, করিম। আরেকটা কলম। কলম। হ্যাঁ, তাহলে একটাতে কো করেছি, এটা বুঝতেই পারছেন, আরেকটাকে ক করেছি, তাই না? ককে কয় বলছি আর একটাকে ককে কো বলছি, তাই না? কিন্তু কয় ওকার নেই। কয় ওকার আছে? না স্যার। কয় ওকার নেই, তারপরে আমরা বলছি, আমরা করিম বললে সমস্যা ছিল কি? রহিম বললে সমস্যা কি? কারণ তো ওকার নেই। রহিমে ওকার আছে? না। শফিকে ওকার আছে? না স্যার। রফিকে ওকার আছে? না নাই। কিন্তু রহমে তো আপনার ওকার নেই, আমি র বলছি। করমে আমি অ বলছি, কই বলছি, তাই না? সরমে আমি সয় বলছি। অধমে অধম, ঠিক আছে, ওইটা বলি। নরমে আমি নরম বলছি না, বলছি কি? বলছি না। তার মানে এখানে ওই গ্রামারটা, ওই বিষয়টা কাজে লাগাবেন, যেটা হচ্ছে যে শুরুর বর্ণের পরের বর্ণে যদি হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার থাকে, তাহলে শুরুর বর্ণটি কি হবে? ওকারান্তক উচ্চারণ হবে। যেমন সফিক, তাই না? করি। তারপরে আরো দেখেন এরকম মনু, ধনু। ঠিক আছে, দেখেন এগুলো সব ও হয়ে যাচ্ছে, কিন্তু লেখার সময় কিন্তু আমরা ম এবং দন্ত নয় রস্যুকার লিখছি, কিন্তু বলছি মনু, কারণ ওই যে রস্যুকার রয়েছে পরের বর্ণে। এই জন্য আগের মটার উচ্চারণ হয়ে যাচ্ছে ময়ের মতো। হচ্ছে কিনা? আমাকে কিন্তু ইয়ে করতে হবে, তো রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না যে আপনারা বুঝতে পারছেন কিনা। রেসপন্স করতে হবে, এবং জি স্যার। আপনাদের চেহারাও আমি দেখতে পাচ্ছি না। চেহারা দেখতে না পারলে আসলে, এই যে প্রথম দিনই বলেছি, আমি অন্ধকারে কাদেরকে শেখাচ্ছি, কি শেখাচ্ছি আমি নিজেই বুঝতে পারছি না, যা আসলেই তারা আমাকে নিতে পারছে কিনা। এই জন্য মানে অফ এয়ারে এটা খুব সমস্যা। মানে আমি যখনই আহ, এই অফলাইনে ক্লাস নেই, তখন আমি একটা সংযোগ স্থাপন করতে পারি না, যার জন্য আমি ওটা স্বতঃস্ফূর্ত হতে পারি না, কারণ আমি ছেলে মেয়েদের চেহারা দেখতে পাচ্ছি না, তারা রেসপন্স করছে কিনা, তারা বুঝতে পারছে কিনা, এই বিষয়গুলো আমি দেখতে পারি না, তাদের চোখ দেখতে পারি না।
হ্যাঁ, আমার তার কিছু দেখার দরকার নেই, চোখ দেখলে আমি বুঝতে পারবো যে সে আসলে রেসপন্স করছে কিনা, সে আসলে বুঝতে পারছে কিনা। আমাকে না বুঝতে পারলে তো আসলে আমার শিখিয়ে লাভ নেই, তাই না? হ্যাঁ, আপনাদের যদি টেকনিক্যাল প্রবলেম থাকে তাহলে আমাকে বলবেন যে স্যার আমার একটু টেকনিক্যাল প্রবলেম আছে, আমি ক্যামেরা অন করতে একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে অসুবিধা নেই, আপনি আপনার অডিওটা অফ করে দেন, যখন কথা বলার দরকার তখন আপনি কথা বলেন, সবসময় অডিও অন রাখার দরকার নেই, তাই না? আপনি আপনার মিউট করে দেন, যখন দরকার তখন আপনি আবার অন করেন। হ্যাঁ, ছবির ক্ষেত্রেও তাই করেন। যখন আপনি বিব্রতকর কোনো অবস্থার মধ্যে পড়ছেন, দরকার নেই আপনার ছবি আপনি অফ করে ফেলেন। হ্যাঁ, হাই, এটা কার বেবি? আপনার বেবি? বাহ, হাই। আমার বেবি স্যার ওই যে হ্যাঁ, হ্যাঁ, সবাইকে ও দেখেছে তো শিখছে। এখন খুব আচ্ছা, কাজ না ঠিক করবে, আছে, ও থাকুক, আমাদের সঙ্গে ক্লাস করুক, কোনো সমস্যা নাই। এই জন্য আমি সব- অফার হ্যাঁ, আছি। কারো বেবি, কারো হাবি, হ্যাঁ, যদি পাশে বসে ক্লাস করতে চায় আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, ফ্রি ক্লাস করে ফেলবো, হ্যাঁ, তাতে কোনো সমস্যা নেই। এটা করতেই পারে, তাই না? এখানে পয়সা দেওয়ার দরকার নেই। আচ্ছা, যেটা বলছিলাম যে করিম, রহিম এগুলো বলছি, আবার জব্বারে যে জব্বার বলছি না, তাই না? বলছি জব্বার। হ্যাঁ, আবার কেউ জব্বার না বলছেন। স্যার, হ্যাঁ, বলছেন যখন জয়কার লিখছেন, উনি নিজেই লিখছেন, জয়কার দিয়ে লিখছেন, জব্বার লিখছেন। তো জব্বার লিখলে তো আর আমাদের না বলে উপায় নেই, তাই না? উনি জব্বার লিখছেন, তো আমাদেরকে ওই নামটা জব্বারই বলতে হবে। একজন জবদুল লিখছেন, অতস্থ জয় ওকার দিয়ে লিখছেন জবদুল। এখন আপনি তো জবদুল বলতে পারবেন না তাকে, তাই না? কারণ সে বলবে বাবা আমি তো ওকার দিয়ে লিখেছি, তুমি কেন বলছো, তাই না? তো যেটা ওকার লেখা সেটা তো ওকার বলতেই হবে, কিন্তু যেটা লেখা নেই সেটা কখনো কখনো আমরা ওকার বলছি। সেটার একটা কারণ আমি বলে দিয়েছি, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বইকার এবং দীর্ঘইকার থাকলে আগের বর্ণটি ওকারান্ত হয়ে যাবে, ঠিক আছে? এটা মনে থাকবে। কিন্তু ওই যে বললাম, কিছু কিছু ক্ষেত্রে সব জায়গায় হবে না। হ্যাঁ, সব জায়গায় হবে না, কখন কোথায় হবে না সেটাও আমি আপনাদেরকে আজ বলে দেব। হ্যাঁ, মানে ভাষা শেখাটা খুব মজার। আপনি যখন শিখবেন যে আসলে তো খুব সহজ, তো এই জিনিসগুলো তো আগে কেউ বলে নাই। হ্যাঁ, এটা সহজ করে শেখা যায়। আমরা যে কথা বলি, যে ভুল বলি, এই ভুলগুলো তো হতো না যদি একটু আমাদেরকে কেউ ধরিয়ে দিতেন, তাই না? মনে হয়, তাই না? যে একটু ধরিয়ে দিতেন, খুব সহজ করে ধরিয়ে দিতেন যে বাবা এই কারণে এটা হচ্ছে, তোমরা এই কারণে এটা বলো না, হ্যাঁ, এটা বলা যাবে না, তাহলেই কিন্তু হয়ে যেত। হ্যাঁ, আমি একটা কল রিসিভ করে আবার আমি যুক্ত হচ্ছি। অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছে আমাকে কলটা। হ্যাঁ, আমি একটু কলটা রিসিভ করি। টা- না, আচ্ছা, কেটে গেছে, অসুবিধা নাই। আহ, যেটা বলছিলাম, এখন আমি আরো দুটো শব্দ দেখাচ্ছি। বলেন, মাতৃভূমি। স্যার দেখা যাচ্ছে না। মাতৃভূমি স্যার। এত বড় করে দেখাচ্ছি, তারপর দেখা যাচ্ছে না। মাতৃভূমি স্যার। তারপরটা রাত্রি রাত্রি যাপন। রাত্রি যাপন। একটা হচ্ছে মাতৃভূমি নাকি? হ্যাঁ, মাতৃভূমি স্যার। কি এটা বলেন তো হচ্ছে মাতৃ, মাতৃ আর রাত্রি। মাতৃভূমি। আচ্ছা, মাতৃ আর রাত্রি কিনা এটা কনফার্ম করেন আমাকে। জি স্যার, মাতৃ জি আর স্যার, রাত্রি। মাতৃ। মাতৃ এবং রাত্রি। একটা র ফলা, আর একটা হচ্ছে রি কার, নাকি নাকি রি ফলা, রিকার না ফলা, সেটা আমি কনফার্ম করেন। ইকার। এটা বর্ণ, কিন্তু এটা আমরা স্বরবর্ণ জানি, থেকে আমরা যদি আলাদা। গ্রামার পড়ে থাকি তাহলে জানি যে ফলাতে শব্দ যুক্ত হয়, অর্থাৎ দুইবার উচ্চারণ করে, হ্যাঁ। তাই না? আর কারে কখনো শব্দকে দুইবার উচ্চারণ করে না। তাহলে আপনারা যখন রিকার বলছেন তখন কেন মাতৃ কেন বলছেন? ওখানে তো রিকার। রাত্রি ঠিক আছে, রাত্রি এটা ঠিক আছে, কিন্তু ওইটা মাতৃ কেন হবে?
ওটা তো শব্দ দ্বিত্ব হওয়ার কথা না, ত একবারই হবে। তাহলে কি হবে বলেন তো? মাতৃভূমি। মাতৃভূমি, মাত, নট মাত, নট মাত, মাত বলবেন না, মাতৃ মাতৃ বলেন, মাতৃ মাতৃভূমি। মাতৃভূমি। নিভৃত, নিভৃত, আবৃত্তি, প্রকৃতি, প্রকৃত। আমি কি বলেছি প্রকৃত? না স্যার। আমি কি বলেছি আবৃত্তি? আমি কি বলেছি আবৃত্তি? আমি বলেছি মাতৃভূমি, মাত বলিনি। আমি বলেছি নিভৃত, আমি বলিনি নিভৃত। তাই বলেছি কি? তার মানে আপনি যখন কারের উচ্চারণ করবেন তখন শব্দ তিক্ত হবে না। অথচ আমরা অহরহ সবাই এই ভুলটা করি, করি কিনা? আপনি আপনি কি বলতেন এর আগে? মাতৃভূমি বলতেন? আপনারা কে বলতেন কিনা? কে কে বলতেন মাতৃভূমি? একজন আমাকে বলেন যে আমি মাতৃভূমি বলতাম। মাতৃভূমি না, আমি মাতৃভূমি বলতাম। কে কে বলতেন? দেখেন এখানে এতজন স্টুডেন্ট, আমরা তো স্যার মাতৃভূমি বলতাম, মাতৃভূমি বলতাম। হ্যাঁ এটাই বলছি যে আমরা এতগুলো স্টুডেন্ট, এতগুলো মানুষ, নিশ্চয়ই আমাদের লেখাপড়াও একেবারে কম না, তাই না? সবাই ইন্টারমিডিয়েট পাস করে গেছি, কেউ কেউ অনার্স পাস, এবং আমার মনে হয় মাস্টার্সও কমপ্লিট হয়ে গেছে, তাই না? অনেকে আছেন, আছেন কিনা? তাহলে স্যার আছেন। অথচ আমরা আমাদের জন্ম থেকে এই পর্যন্ত যে বয়সী হোক না কেন ভুলের মধ্যেই আছে। আবার বাংলা ভাষাটার সঠিক উচ্চারণ আমরা করছি না। খুব সহজ সহজ যে উচ্চারণগুলো, এগুলো যে একেবারে খুব বেশি জটিল তাও না, খুব সহজ সহজ উচ্চারণ, সেগুলো আমরা ভুল উচ্চারণ করে এসেছি সারা জীবন, এবং এখনো করছি, এবং জানিও না কেন এই উচ্চারণগুলো করছি। আমরা প্রশ্নও আমাদের মধ্যে হয়নি যে রিকারে আমি মাতৃভূমি বলছি, তাহলে রাত্রি কেন? ওখানে রাত্রিতে আমি রিকার করে দিতাম, সমস্যা কি? বা মাতৃতে আমি তৈরি না দিয়ে তৈরফলা দিলে সমস্যা কি? তাই না? এই প্রশ্নগুলো আসলে নিজেকে করতে হবে। আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে আপনার সাধারণ চিন্তার বাইরে যে আপনাকে চিন্তা করতে হবে। আপনি যখন সাধারণ চিন্তার ভিতরে থাকবেন তখন আপনি পৃথিবীতে কিছুই করতে পারবেন না। সাধারণ মানুষ হয়ে আপনাকে জন্ম নিয়ে সাধারণ মানুষ হয়ে মরে যেতে হবে। আপনার সন্তানও আপনাকে 1 মাস, 1.5 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর মনে রাখবে খুব বেশি হলে। তারপর হয়তো হঠাৎ করে একদিন মনে পড়বে, আহা বাবা, আহারে, ছবি দেখ। সারাক্ষণ বাবাকে নিয়ে গর্ব করা, মাকে নিয়ে গর্ব করা, সারাক্ষণ মায়ের কথা, সারাক্ষণ আমার মাই করতেন, আমার বাবাই করে গেছেন, আমি গর্ববোধ করি আমার মাকে, আমার বাবাকে নিয়ে আমি গর্ববোধ করি। শুধু আমি করি না, সারা পৃথিবী করে, সারা দেশ করে আমার বাবাকে নিয়ে গর্ব, তাই না? কিন্তু আমরা যেটা নিয়ে ওরা আমাদেরকে মনে রাখবে, পৃথিবী তো মনে রাখবেই না, প্রশ্নই আসে না। কারণ আমাকে কে চেনে? আমার যে সন্তান, আমার আত্মীয় স্বজন, তারাই আমাকে মনে রাখবে না। কারণ আমার এমন কোনো উল্লেখযোগ্য কাজ নেই পৃথিবীতে, এমন কোনো আঁচড় আমি কাটতে পারিনি যেটার দাগ, যেটার ক্ষত মানুষ দেখবে। আমি তেমন কিছু রেখে যেতে পারিনি পৃথিবীতে, তাহলে পৃথিবী আমাকে মনে রাখবে কেন? তাই না? তার কারণটা হচ্ছে এই যে আমরা যা শিখি, কেন শিখছি সেই প্রশ্ন কখনো নিজেকে করি না। যে এত কিছু কেন, কি কারণে, তাই না? আমি প্রথম দিন উদাহরণ দিয়েছিলাম যে নিউটন আপেল গাছের নিচে বসে ওনার সামনে একটা আপেল পড়লো, উনি কি করলেন? আপেলটা খেলেন না। আমরা হলে কি করতাম? আপেলের কাজ, আপেল পড়ে গেছে, আপেলের কাজ এইটা পড়াই, তাই না? এবং মানুষের কাজ খেয়ে ফেলা, মানুষ খেয়ে ফেলবে আপেলটা মুছে, তাই তো সাধারণ চিন্তা। এর বাইরে তো চিন্তা করার কিছু নাই, হয় নিজে খাবে, না হয় বাচ্চার জন্য নিয়ে যাবে, না হয় কারোর জন্য নিয়ে যাবে, এটাই তো। কিন্তু আপেল কেন পড়লো উপর থেকে নিচে, এই প্রশ্ন কেউ করবে নিজেকে? নিউটন করলেন। আপেল উপরের দিকে গেল না, নিচে কেন পড়লো? আরে আমি যখন এটা কেউ কাউকে বলতে যাবে, ধরেন এই তত্ত্ব তখন আবিষ্কার হয়নি, তো তখন সবাই পাগল বলবে নিউটন, আরে বেটা তুই কি বলিস, তো ওটা কি উপরে যাবে? ওটা তো নিচেই পড়বে, ওটার ভার আছে না, ওটা নিচে পড়বে না? ওটা কি তুলা যে ওটা উপরে যাবে উড়ে বাতাসে?
স্বাভাবিক, তাই তো বলবে মানুষ, সাধারণ মানুষ, পাগল বলবে। কিন্তু নিউটন মানলেন না। নিউটন অনেককে বললেন যে ভাই আপেলটা নিচে পড়ে গেল, উপরে গেল না, সবাই পাগল হলো। আরে কি অদ্ভুত চিন্তা করো তুমি, এটা তো স্বাভাবিক চিন্তা না, এই চিন্তা কেন, তাই না? কিংবা আর্কিমিডিস যখন চৌবাচ্চার ভিতরে গোসল করতে নেমে সে আহ, ইউরেকা ইউরেকা বলে পুরো বিবস্ত্র হয়ে রাস্তা দিয়ে দৌড়াচ্ছে আবিষ্কারের নেশায়। তার যে পরনে কিছু নেই এটা তার খেয়াল নাই, পাগলের মতো সে দৌড়াচ্ছে, ইউরেকা ইউরেকা, পেয়েছি পেয়েছি। সে যেটা আবিষ্কার করতে চেয়েছিল, প্লবতার সূত্র, সেটা ওখানে সূত্রটা সে পেয়ে গেল যে পানিতে যখন আমি ভরা চৌবাচ্চায় ডুব দিলাম তখন কিছু পানি উপচে পড়লো। আরে আমি আপনি ভাবলে কি ভাবতাম যে পানি তো উপচেই পড়বে, তাই না? সাধারণ চিন্তা। এটা কেন পড়লো এবং এই উপচে পড়া পানিটার ভর কতটুকু, আমার শরীর থেকে কতটুকু কমে গেল, এই চিন্তা কি আমরা কখনো করতাম? না যে স্যার। যেটুকু পড়ে গেল সেইটুকু ভার কমে গেল আমার শরীর থেকে এই পানির ভিতরে, সেটার কারণটা কি সেটা উনি উদ্ধার করলেন। ওনাকে বলা হয়েছিল যে সোনার ভিতরে খাদটা দেখিয়ে দাও, এখানে কতটুকু খাদ আছে। তো এইভাবে ও সারাদিন চিন্তা করছিলেন আর্কিমিডিস, কি করে এই সোনাটাকে না ভেঙে না পরীক্ষা করে আমি কি করে এই খাদটা বের করবো। এবং ওই যে গোসল করতে নেমে উনি বের করে ফেললেন, আরে খাদ তো এইভাবে বের করা যাবে। আমরা হলে এই সামান্য একটা বিষয় নিয়ে ভাবতামই না, আমাদের কাছে সামান্য বিষয় মনে হতো, তাই না? এই কারণে সবসময় মানুষকে প্রশ্ন করতে হয়, জানতে হয়। যে বাচ্চাটা দেখবেন সারাক্ষণ প্রশ্ন করে বাবা মাকে, সেই বাচ্চাটা বুদ্ধিমান অথবা বুদ্ধিমতী হয়। সারাক্ষণ সে প্রশ্ন করছে, বাবা ওইটা কেন, মা এটা কেন, ওইটা কি হলো। আমরা অনেকে বিরক্ত হই, না না এবার দাও তো, আর যাও, এটাই হয়। আমাদের কাজ করতে হয়, তাই না? বাচ্চারা ডিস্টার্ব করছে, আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন, এই সময় এসে বললো বাবা ফ্যান ঘুরছে কেন, তাই না? তা আপনি বললেন ফ্যান তো ঘোরার জিনিস, ঘুরবেই, ওটার মধ্যে একটা মোটর আছে, সুইচ দিলাম কারেন্টের জন্য ঘুরতেছে, কেন ঘুরছে এই ব্যাখ্যা তো আপনি নিজেও জানেন না। ফলে ও বলছে যে বাবা ঘুরছে কেন, আপনি বলেন আরে বাবা এটা তো ঘুরবে, তো এটা তো ঘোরারই ওর কাজ। আপনি আপনার মতো ব্যাখ্যা দিয়ে দিলেন, কিন্তু আপনি নিজেও জানেন না যে আসলে ফ্যানটা কেন ঘুরছে, তাই না? তো এই জন্যই মানুষকে প্রশ্ন করতে হবে এবং তার উত্তর খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এবং এই জন্য আমি বলি যে গণ্ডির ভিতরে, আমরা সবসময় বলি যে বৃত্তের ভিতরে থাকবেন না, আপনার চিন্তাটাকে সাধারণ বৃত্তের বাইরে নিয়ে আসেন সবসময়, এবং তখনই আপনি জীবনে উন্নতি করতে পারবেন। তার আগে আপনি জীবনে কিচ্ছু করতে পারবেন না। যে মানুষরা পৃথিবীতে কিছু করে দেখিয়েছে তারা সাধারণ মানুষের চিন্তার বাইরে চিন্তা করছেন সব সময়। সাধারণ মানুষ যে চিন্তা করেন তারা সেই চিন্তা করেননি। তো যে কারণে আমাদের সমস্যা হচ্ছে যে বললাম, শিক্ষকরা আমাদেরকে শেখাননি, আমরা ওই প্রশ্ন করি নাই যে মাতৃভূমি না হয়ে মাতৃভূমি কেন হচ্ছে, অথবা কেন রাত্রি যাপন না হয়ে রাত্রি যাপন হচ্ছে না, তাই না? এই প্রশ্নগুলো খুব সহজ বিষয়, অথচ এই প্রশ্নগুলো আমরা কখনো কোনো জায়গায় করছি না। অথচ বাংলা ভাষা খুব জটিল, আবার জানলে খুবই সহজ, খুবই সহজ, মানে এত কঠিন না। যদি কঠিন করে আমি শেখাই, ওই যে প্রথমে আমাকে একজন বৃত্ত সংবৃত্ত বোঝালো যে এইটার হলে এইটা হয়, হ্যাঁ, বিদ্যুৎ কি কি বললো, ইয়ে বিবৃত আর ইয়ে, আর এটা কি বললে আমাকে বলো, সংবিত। সংবৃত্ত। তো দেখো যে এটার যদি আমি সংজ্ঞা চাই তোমার কাছে, যে বিবৃত এবং সংবৃত এইগুলো কোনটা কোনটা কি, তুমি নিজেও হয়তো বলতে পারবে না, কিন্তু তুমি ওই দুটো শব্দ তোমার মাথার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে খুব কৌশলে। শব্দ দুটো অর্থ খুঁজে বের করার জন্য তোমারও চেষ্টা নাই, তুমি চিন্তা করে মুখস্থ করে ফেললে হয়ে গেল, তাই না? কিন্তু মুখস্থ করে আসলে কখনোই তুমি কিছু শিখতে পারবে না, কখনো না। তো যে কারণে তোমাকে তার কারণটা জানতে হবে। যে আমাকে যে কোনো মানুষ যখন বলবে যে এটা এই কারণে, মানে এটা এই জন্যই হয়, তুমি ব্যাখ্যা চাইবে যে কেন, আমাকে বুঝিয়ে বলেন কেন, এটা তো বিনা কারণে হয়নি, তাই না? এটা নিশ্চয়ই একটা কারণ আছে। একই শব্দ একই রকম বানান, হ্যাঁ, কিন্তু একটু উল্টাপাল্টা উচ্চারণ হচ্ছে কেন। তো এই কারণটা যিনি জানবেন না তিনি ওটি জানেন না, আর যিনি জানেন
তার কাছে যে শিখতে হবে আপনাকে, যিনি উচ্চারণ জানেন শিখতে হবে। কারণ আপনি এই বয়সে যদি উচ্চারণ ভুল করেন, আর যদি নিউজ পড়তে এসে অথবা একটা উপস্থাপনা করতে এসে প্রোগ্রাম প্রেজেন্টেশনে অথবা কিছুতে আপনার এই সাধারণ উচ্চারণগুলো সাধারণ দর্শক বুঝবে না, তাদের ধরার দরকারও নেই। কারণ তারা উচ্চারণ ধরার জন্য নিউজ দেখে না অথবা প্রোগ্রাম দেখে না, তারা ইনফরমেশন চায়। কিন্তু 5,000 হয়তো একজন ক্রিটিক, সমালোচক একজন ভুল ধরার জন্য বসে আছে, উনি আপনার ভুলটা এবং উনি প্রশ্ন তুলবেন আপনার শিক্ষা নিয়ে। যে স্টেশনে বা যে চ্যানেলে আপনি নিউজ পড়ছেন অথবা প্রোগ্রাম প্রেজেন্টেশনের সঙ্গে আছেন, সেই চ্যানেলের শিক্ষা দীক্ষা নিয়ে কথা তুলবেন। যে ওখানে যারা কাজ করে তাদের শিক্ষা দীক্ষা নিয়েও প্রশ্ন তুলবেন, যে তারা কি জানে না এই উচ্চারণটা এরকম হয় বা এই শব্দটা এইভাবে বলতে হয়, এটা কি শেখায়নি? অথবা যাদেরকে নিয়োগ দিয়েছে তারা যে এইটা জানে না, এটা জানার পরেও তাদেরকে নিয়োগ দিয়েছে। তার মানে বিষয়গুলো এত সহজ না। আপনি যখন অডিশনে যাবেন কোনো জায়গায়, তখন অডিশন বোর্ড আপনাকে এই জিনিসগুলো দেখবে যে আপনি আসলে সঠিক উচ্চারণ করছেন কিনা এবং 100% শুদ্ধ উচ্চারণ করছেন কিনা, একটাও ভুল করা যাবে না। আপনি যখন অডিশন দেবেন আপনি বললেন না ঠিক আছে এইটা ভুল করলাম, আরো তো 5টা শুদ্ধ করেছি, হ্যাঁ, না মানবে না। আপনাকে প্রশ্ন করবে হয়তো আপনি এটা কেন বললেন বা এই উচ্চারণটা এরকম কেন করলেন আপনি। আমি হলে জিজ্ঞেস করবো যে আপনি এটা কেন করলেন, এটার ব্যাখ্যা কি আপনার কাছে। তো এই ব্যাখ্যা থাকতে হবে সবসময়, ব্যাখ্যা। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে কয়েকটা উদাহরণ দেখাবো, যে আপনারা বলেছিলাম কিছুক্ষণ আগে, আমি একটু কনফিউজ করি মানুষকে। যেমন বলেছিলাম যে হ্রস্বইকার দীর্ঘইকার হ্রস্বউকার দীর্ঘকার থাকলে আগের বর্ণটা ওকারান্তক হয়ে যাবে, তাই না? এরকম বলেছিলাম কিনা? জি স্যার। হ্যাঁ। তো এখন একটু আমি দেখাই যে কয়েকটা দেখাই একটু, তাহলে মানে ইয়ে হবে। এগুলো কি? ন্যূনতম গণ্য পণ্য ধন্য ন্যূনতম, গণ্য, পরেরটা পূর্ণ, ধন্য। তাহলে এটা ওকার হয়ে গেল কেন? গণ্য পণ্য ধন্য হলো কেন? কিন্তু রস্বইকার দীর্ঘইকার হ্রস্বইকার দীর্ঘকার নেই, আছে? নেই। তাহলে এতক্ষণ যা শেখালাম সবই তো বিফল হয়ে গেল এইখানে এসে। আপনাদের তাই মনে হচ্ছে না? এই যে মাথা চুলকাচ্ছে মুশফিক, ও চিন্তা করছে যে আসলে তো এতক্ষণ বললো যে হ্রস্বইকার দীর্ঘইকার থাকলে পরে ওকারান্তক হয়ে যাবে, কিন্তু এখানে গণ্য পণ্য তো হ্রস্বইকার দীর্ঘকার কিচ্ছু নেই, জফলা আছে, তাই না? হ্যাঁ, এখন মনে রাখতে হবে ওই যে বলেছিলাম ব্যতিক্রম কিছু শব্দ থাকে অসংখ্য। যেমন জফলা থাকে, শুরুর বর্ণের পরে জফলা যুক্ত শব্দগুলো থাকলে সবগুলোই ওকারান্তক হয়ে যাবেন। স্বচ্ছ, তাই না? স্বচ্ছকে আমরা সহ্য বলি, আমি আর সহ্য করতে পারি, আমরা কি বলি? সহ্য, সহ্য করতে, আমি সহ্য করতে পারি, তাই না? উচ্চ, হ্যাঁ এটা উচ্চ তো রস্যও আছে এখানে, হ্যাঁ। আরো 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 কয়েকটা উচ্চারণ এইগুলো দিয়ে। স্যার ধার্য। ধার্য তো আকার আছে, ওখানে নাই। ধন্য আমি লিখেছিলাম না, ধন্য লিখেছি, ধন্য, পূর্ণ, পূর্ণ, আচ্ছা বন্য, বন্য রেখে দিই, আবার বন্য বোন। লিখি, হ্যাঁ আবার বোন তো ঠিক আছে, ওখানে আমি বলবো বন্য। বনে পরে আসবো। হ্যাঁ বন্যতে কিন্তু আমি বলছি বন্য বলছি না, তাই না? আমি বলছি বন্য, ধন্য, গণ্য, জন্য, অনেকে জন্য বলে, জন্য। এটা কি? জন্য, জন্য। ঠিক আছে? তার মানে জফলা থাকলে আগে বর্ণটা ওকারান্তক উচ্চারণ হবে, তাই না? তাহলে আরেকটু ওকারান্তক মানে ওয়ের মতো উচ্চারণ হবে, ওয়ের মতো উচ্চারণ হবে। এটা মনে রাখতে হবে, এগুলো একটু মনে রাখতে হবে। এগুলো মনে রাখলে পরে মানে ঝামেলা হয়ে যাবে। এই যে এখন দেখ আরো উদাহরণ দিই, এই যে পদ্ম এটা কি হবে? পদ্ম অদ্য, সদ্য, অদ্য তাহলে তো হবে না,
এটা কি হবে? অদ্য, পদ্য, পদ্য। সদ্য, মধ্য হ্যাঁ, পদ্য, মধ্য, ঠিক আছে। মধ্য অদ্য বলবো না, পদ্য, সদ্য পদ্য বলবো না, পদ্য বলবো না, পদ্য, গদ্য, সদ্য, পদ্য, গদ্য, পদ্য মধ্য পদ্য, পদ্য মানে কি মাঝখানে, বলেন? পদ্য আজ, আজ, পদ্য মানে আজ, এটা মাঝখানে টাঝখানে না। পদ্য মানে স্যার আজ। আমি মনে করেছি মধ্য বলেছেন, সেজন্য বললাম। না না না, মধ্য তো ওইটা, হ্যাঁ ওইটা আমি বলছি অদ্য। আচ্ছা, এরপরে দেখেন কয়েকটা আছে, কি লেখা আছে? অধ্যক্ষ অধ্যক্ষ, অধ্যক্ষ, তারপরে এটা অধ্যক্ষ হবে, তাই তো? অধ্যাপক, হ্যাঁ, অধ্যাপক, স্যার মধ্যাহ্ন মাঝখানেটা দেখছি না। মধ্যাহ্ন, মধ্যাহ্ন, অধ্যাপক, অধ্যক্ষ, 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 তার মানে এগুলো সব ও হয়ে যাচ্ছে, তাই না? দেখেন আরো কয়েকটা দেখেন, এখন কক্ষ, যুক্ত, বক্ষ, এখন ক্ষিয়তে আসে, মানে যদি এরকম থাকে শব্দা, যুক্ত খ থাকলে তার আগেরটা ওকারান্ত হয়ে যাবেন, অক্ষ, পক্ষ, অক্ষর, অক্ষ, হ্যাঁ, দক্ষ, অক্ষর, হ্যাঁ, মনে থাকবে? নক্ষত্র, হ্যাঁ, নক্ষত্র, ঠিক আছে। মানে জি স্যার। যুক্ত খ থাকলে আগের বর্ণটি ওকারান্তক হয়ে যাবে। এবং উদাহরণ আমি দিয়ে দিলাম যে এগুলো সবই ওই রকম। একদিনে এত শেখালে ধরতে পারবেন, নিতে পারবেন? আমার মনে হয় নিতে পারবেন। হ্যাঁ, কারণ মানুষের ধারণ করার একটা ক্ষমতা থাকে। একদিনে বেশি দিয়ে দিলে নিতে পারবে। হ্যাঁ, আমার মনে হয় যে আজকে আর এই গ্রামারটার বেশি দেব না। এই যে যেগুলো দিলাম সেগুলো একটু নিজেদের ভিতরে চর্চা করেন, যে আমি যেগুলো আজকে বললাম যদি কেউ রেকর্ড করে থাকেন তো রেকর্ডটা থাকলে তো খুবই ভালো, যে রেকর্ডটা একটু দেখে নিলেন, যে আলোচনাগুলো আমি করলাম সেগুলো মনে রাখার জন্য ওটা সুবিধা দেবে। আর আমি এটা মনে করি যে সবসময় যখন আপনারা ক্লাস করবেন তখন নোট রাখবেন। আমি যে কথাগুলো বলছি সেগুলো একটু নোট রাখা, যে আমি কি বলেছিলাম। এই কথা সব তো আপনি রাখতে পারবেন না, যেটা রাখার দরকার সেই অংশটুকু রেখে দিলে পরে আপনার চর্চাতে সাহায্য করবে এই নোটগুলো। হ্যাঁ, এটা 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 খেয়াল রাখবেন। আমি সবসময় বলি যে উচ্চারণ ভালো না হলে আপনার কথা কেউ শুনবে না। শুদ্ধ উচ্চারণে আপনাকে কথা বলতে হবে, বিশেষ করে যখন আপনি সেই রকম কোনো জায়গায় যাবেন। আপনি একটা বড় সেমিনারে যাচ্ছেন, আপনি একটা কর্পোরেট একটা কাজে যাচ্ছেন, সেখানে একটা সমাবেশে কথা বলছেন, অডিয়েন্সে অনেকগুলো শিক্ষিত মানুষ, সেখানে আপনি কথা বলছেন একটা বিষয়ের উপরে, তখন আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ অথবা আপনার সাধারণ কথা হ্যাঁ চলতে পারে, চলবে না তা বলছি না, পরিবেশ অনুযায়ী চলবে আপনার। আপনি তখন প্রমিত বাংলা না বললে হবে, সেটা আপনার পরিবেশ অনুযায়ী। আমি বলেছেন পরিবেশ অনুযায়ী আপনার ভাষা পাল্টে যাবে। গ্রামের ভিতরে যে আপনি হুট করে যে আপনি গ্রাম্য এই শহুরে ভাষা ব্যবহার করলে তারা বুঝবে না এবং তারা নেবেও না আপনাকে, তাই না? ওখানে আপনাকে খাইছি পাইছি পড়ছি এগুলি বলতে হবে, ওইটা পরিবেশের কারণে। কিন্তু আপনাকে শুদ্ধ প্রমিত বাংলা জানতে হবে, কারণ আপনার ওইটা সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন না। আপনার বন্ধু মহলে আপনি আপনার নিজের ভাষা প্রয়োগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার পরিবারে আপনি নিজের ভাষা প্রয়োগ করতে পারবেন, খিচুড়ি ভাষা, কোনো সমস্যা নেই। আপনার বাবা মার সঙ্গে আপনার এত সুন্দর করে কথা বলার কোনো প্রয়োজন নেই, তাই না? আপনার বন্ধুদের সঙ্গে আপনি এত সুন্দর করে একেবারে প্রমিত বাংলায় কথা বললে ওরা আপনাকে খেপাবে, যে এই তুই এত শুদ্ধ কথা বলার কি আছে, তাই না? তাই না? আপনি বন্ধুদের সঙ্গে বলছেন যে কি রে, কি কেমন আছিস, কি করছিস, কি খেয়েছিস, কোত্থেকে এসেছিস, তোরা বলবে যে তোরা দেব, তুই কোত্থেকে এসেছিস, এগুলো কি শুরু করছিস, তাই না? খুব স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক, কারণ পরিবেশ, ওই পরিবেশে আপনার এই ভাষা চলবে না। ওই পরিবেশে আপনি বলবেন কি করতেছিস, কি খাইছিস কিনা, গেছিস কিনা, ওইখানে যাবি কিনা, হ্যাঁ কি করবি তুই কালকে, আজকে এসে তো শুরু করলি এগুলা। এই যে কিছু উদ্ভট শব্দ বা উদ্ভট উচ্চারণ, এটাও জীবনের প্রয়োজন, কারণ এটা আপনার ওই পরিবেশে আপনার গুরুত্বপূর্ণ, ওইটাকে আপনার অ্যাভয়েড করা যাবে না। কিন্তু আপনি একটা সেমিনারে যে আপনি হ্যাঁ মজা করে কিছু শব্দ বলতে পারেন, আপনি মানুষের মনকে ঘোরানোর জন্য, একটু তাদেরকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য আপনি হুট করে একটা সেমিনারে একটা গল্প
বললেন এবং সেটা আঞ্চলিক ভাষায় শুরু করলেন। দর্শকরা একটু নড়ে চড়ে বসলো, এত শিক্ষিত একজন মানুষ কোন নোয়াখালীর ভাষায় কথা বলছে আমাদের সঙ্গে। তারপরে আপনি বললেন যে আমি এই কারণে এটা বললাম যে আপনাদের মনোযোগটা নেওয়ার জন্য। আমি যদি শুরু থেকে শুদ্ধ ভাষায় কথা বলতাম আপনি নিতেন না, যে কারণে আমি এরকম সেজে আপনাদের সঙ্গে একটু কথা বললাম, একটু গল্প পরিবেশ তৈরি করে নিয়েই আমি তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি, তাই না? তো সব জায়গায় প্রমিত বাংলা দরকার নেই। প্রমিত বাংলা দরকার আপনি যখন নিউজ করছেন, আপনি যখন কোনো প্রোগ্রাম প্রেজেন্টেশনে আছেন, কোনো টক শোতে আছেন, এই ধরনের পরিবেশে যখন আপনি আছেন, তখন আপনার প্রমিত বাংলাটা ওই রকম স্ট্যান্ডার্ড হতে হবে এবং ওই রকম স্ট্যান্ডার্ড যাতে হয় সেই কারণেই আপনাদের সঙ্গে আমাদের বসা এবং আপনাদেরকে শেখানো, তাই না? তাছাড়া দরকার ছিল না। আপনি তো বাসায় বসেই জানেন অনেক কিছুই, না জেনেই আপনি উচ্চারণ সঠিক করেন, না জেনে আপনি জানেন না যে এটা কেন করছেন, এতদিন তো তাই করে এসেছেন, তাই না? কিন্তু ছোট ছোট ভুল করে এসেছেন। হয়তো বনকে বন বলেছেন, মনকে মন বলেছেন, তাই না? এটা বলে গেছেন। আপনি আবৃত্তিকে আবৃত্তি বলছেন, বলে গেছেন, মাতৃভূমি বলে গেছেন, তাই না? আজকের আগে তো আপনি সেটা জানতেন না, জানতেন? জানতেন। তার মানে নতুন কিছু আজকে শেখা হলো। মনে কি হয় যে কিছু নতুন শেখা জি স্যার। মানে মনে হলো যে না কিছু কিছু শিখলাম আমরা আজকে, কিছু শিখেছি আমরা অন্তত। জি স্যার। এটা দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস আমি ওই যে সর্বর্ণ মেম্বারদের মনে করিয়েছি, অল্পপ্রাণ মহাপ্রাণ বর্ণ করেছি, কিছু একটু ব্যাপকভাবে দেখালাম কারণে যে এটা ক্লাস যদি পাই উচ্চারণের উপরে হয়তো আরো একটু আপনাদেরকে নিয়ে বসা যাবে এবং তারপরে হয়তো প্রেজেন্টেশন নিয়ে আপনারা যখন পড়বেন আমি সেই পড়াগুলো শুনবো যে কি করে আপনারা একটা পুরো রিডার্স স্ক্রিপ্ট কিভাবে পড়ছেন, একটা গল্প কি করে পড়ছেন, একটা কবিতা কি করে পড়ছেন, হ্যাঁ সেটা শুনবো। সেখানে অনেক কিছু বিষয় আছে যে আপনি পড়াই খালি পড়ে গেলেন, এটা তো পড়া না, তাই না? সে পড়াটা মধুর হওয়ার জন্য কি কি গুণ থাকার দরকার, কোন কোন শব্দে গুরুত্ব দিতে হবে, কেন গুরুত্ব দিতে হবে, একটা সেন্টেন্সে গুরুত্বপূর্ণ শব্দগুলো কোনগুলো বের করতে হবে, সেগুলো খুঁজে বের করতে হবে, ফাম্বল যাতে না হয় সেই চেষ্টা করতে হবে। কেন ফাম্বল হয়? হ্যাঁ আপনি টানা পড়ে যাচ্ছেন কিন্তু আপনি দেখছেন না, আপনি বারে বারে আটকে যাচ্ছেন। আপনি পড়ছেন, আপনি ভালো পড়েন, কিন্তু লেখা পড়লেই আপনি কথা বলেন ভালো, কোনো জায়গায় বাধে না, কিন্তু যখন আপনি লেখা পড়ছেন তখন আপনি আটকে যাচ্ছেন। কেন আটকে যাচ্ছেন? এর কারণগুলো আপনাকে বের করতে হবে, খুব সহজ কারণ। হ্যাঁ সেই কারণগুলো আপনি জানলে আর ফাম্বল হবে না। হ্যাঁ কথা বলার সময়ও তাই, আমরা খুব তড়িঘড়ি করি, তড়িঘড়ি করলে ফাম্বল হবে। আপনি যখন কথা বলবেন, আপনি যখন দেখবেন যে আপনার ঠোঁট আটকে যেতে পারে বা আপনি শব্দ খুঁজে পাচ্ছেন না অথবা ইনফরমেশনটা আপনার মাথায় আসছে না, তখন আপনি সময় নেন। মানুষের মাথাও তাই, সবকিছু একসঙ্গে নিতে পারে না, তাকে 3 সেকেন্ড সময় দেন, 1 2 3, আপনারও পরের শব্দটা মনে হয়ে গেল, সেও আপনাকে রিসিভ করবে। কিন্তু কথা বলার সময় যদি আপনি এই ধরনের কিছু শব্দ, সাপোর্টিভ কিছু সাউন্ড ব্যবহার করেন, সেটা খুবই শ্রুতিকটু এবং প্রেজেন্টেবল না। আপনি থামেন, তারপরে শব্দ বলেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এই যে থেমে গেলাম, কোনো সমস্যা হলো, আমি শব্দটা হয়তো মনে করতে পারিনি, এরপরে কি বলবো সেটা হয়তো আমার মাথার ভিতরে আসেনি, কিন্তু এখন আমি যে শব্দ রেখে বলতাম কি বলবো, এই যদি করতাম তাহলে আপনার কি ভাবতেন? উনি খালি আউ করতেছে, তাই না? শুনতে ভালো লাগবে আমারও না। তো শব্দ মনে করে বলতে হয়, আমারও তো একটা সেন্টেন্স ভাবতে হয়। আমি তো একেবারে দেবতা না, তাই না, যে আমার সবকিছু মাথায় দেয়া আছে, আমি একেবারে যা ইচ্ছা তাই বলে দেবো আপনাদের সামনে, আপনারা সবাই শুনবেন এবং আমি মুখস্থ করে এসেছি, এরকম তো কিছু না, তাই না? এই শব্দগুলো আমি উপস্থিত বলছি, একেবারেই উপস্থিত, কিন্তু একবারও কি আপনারা আমার মুখ থেকে এগুলো শুনেছেন? না স্যার। কারণ খুব সচেতন ভাবে আমি এই শব্দগুলোকে একেবারে যে বলি না তা না, কিন্তু খুব সচেতন থাকি যাতে আমাকে এই শব্দগুলো ব্যবহার না করতে হয়, শব্দ তো না, একটা সাউন্ড ব্যবহার না করতে হয়। আমরা যেটা বলছিলাম, অনেকে এটা করে
কিন্তু এটা করা যাবে না। আপনি যখন কথা বলবেন তখন এটা করা যাবে না, কখনো এটা করবেন না। আপনি থেমে যান, সময় নেন। আপনি যখন খুব দেখেন মানুষকে রেসপন্স করার সময় দেন, একটা আপনি বড় রকম একটা কিছু বলছেন, বলার পর একটা তালি মারছে লোকজন, আপনি সেই তালির মধ্যেই পরের ৩-৪টা সেন্টেন্স আপনি বলে গেলেন, ওরাও বুঝলো না আপনি কি বললেন, আপনি নিজেও বুঝতে পারলেন না। আপনাকে সময় দিতে হবে তো, যে তালিটা একটু থামুক, মেয়মান হোক, দেন আমি শুরু করি পরের কথাগুলো। কিন্তু আমরা যে এই যে খেয়ে হারিয়ে ফেলি, শুরু করেছি তো আর থামবো না। কিন্তু আপনাকে জ্যোতি নিতে হবে, কোথায় কোথায় নেবেন, কেন নেবেন, কোন কারণে নেবেন, সেগুলো আপনাকে জানতে হবে। তো আজকে কতক্ষণ ক্লাস হলো? 1 ঘন্টা হয়েছে? 1 ঘন্টা। জি স্যার, 1 1 ঘন্টা হয়েছে। ঘন্টা হয়েছে। আমারও আজকে 1 ঘন্টা নেওয়ার কথা। আমি একটু ব্যস্তও ছিলাম আজকে, যে কারণে আমি 9টার ক্লাসটা একটু পিছিয়ে দিয়েছিলাম। 9:30 বলেছিলাম, বাসায় ছিলাম না, একটু বাইরে ছিলাম, কারণ আমাদের তো কাজ করে খেতে হয়, তাই না? বাসায় থাকা যায় না। তো যে কারণে আপনাদের ক্লাসটা আমি নিতে একটু শুরু করতে দেরি করেছি, সেজন্য দুঃখিত। সেই সময়টা আমি খুব মেনটেন করি, যেহেতু নিউজে কাজ করি, সেকেন্ড হিসেব করে চলি। আমাদের প্রত্যেকটা মানুষ যারা আমার সঙ্গে কাজ করেন তারা একেবারে মিনিট না, সেকেন্ড হিসেব করে চলে। কারণ ঘড়ির কাঁটা যখন টিক 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 করে যখন 7টা 6টা বাজছে, তখন কিন্তু আমার নিউজ শুরু হয়ে যাচ্ছে। আপনি কিছু থাকুক আপনার হাতে, না থাকুক, আপনাকে ওই সেকেন্ড ধরেই আপনাকে নিউজ শুরু করতে হবে। আমি বলতে পারবো না যে আমি 5 মিনিট পরে নিউজ শুরু করবো। হ্যাঁ, কোনোদিন যে হয় না তা না, সেটা খুব বড় রকমের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে হয়। কিন্তু সচরাচর আমরা একটা সেকেন্ডও দেরি করি না। এই জন্য সময় জ্ঞানটা থাকতে হবে, মানে সময়টাকে মূল্যায়ন করতে হবে। আপনাদের জীবনে আপনারা যে কাজই করেন না কেন, সময়টাকে কাজে লাগাতে হবে। কারণ মানুষের আয়ু নির্ধারিত। আমরা কি আমাদের আয়ুর বাইরে বাঁচতে পারবো? কেউ পারবো না। না। তার মধ্যে দেখেন 1/3 আমরা ঘুমিয়ে কাটাই। ধরুন আপনার, আমার আয়ু হচ্ছে 60 বছর। 60 বলিনি কিন্তু আমি 60 বলেছি, তাই না? 60 জি। মানে 60। জি স্যার। 60 এই 60 বছরের 20 বছর আমার ঘুমে চলে গেছে, বাকি হচ্ছে 40 বছর। এই 40 বছরের মধ্যে আরো 20 বছর যায় আমার উল্টাপাল্টা কাজে, খাওয়া দাওয়া, গোসল, নানা রকম আড্ডা, ফাজলামি, হাতে থাকে 20 বছর। সেই 20 বছরের ভিতরে আরো কিছু সময় চলে যায় আমার নানা রকম কাজে, আরো 10-12 বছর। আমরা আসলে টানা হয়তো 4-5 বছর হয়তো কাজ করি, মানে কাজের কাজ করি। এই যদি সেটা 100 বছরের জীবন হয়, 10 বছর খুব খুব বেশি হলে আমরা কাজের কাজ করি, আর 90টা বছর অকাজ করি। তো আপনার, আমার কথা হচ্ছে, আপনাকে 100 বছর আয়ু আল্লাহ দিয়েছেন, 100 বছরই আপনি টানা কাজ করবেন তা তো না। আপনাকে এর মধ্যে 1/3 ফেলে দিতে হবে ঘুমের জন্য। কারণ না ঘুমালে আপনার শরীর চলবে না, আপনার মাথা কাজ করবে না। ওটা খুবই জরুরি। আপনাকে আমি বলছি না যে ঘুম বাদ দিয়ে আপনি সারাদিন কাজ করেন। ঘুমটা আপনার শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আবার আপনি বলবেন তাহলে কি স্যার খাবো না, গোসল করবো না, একটু অন্য ইয়েতে আমোদ ফুর্তিও করবো না, একটু একটু গল্প গুজব করবো না, সেটাকেও আপনাকে করতে হবে, কিন্তু সেটাও হিসেব করে। কেউ কেউ আছেন ওয়াশরুমে যে 1 ঘন্টা পানি ঢালছেন আর গান করছেন, যেটা 3 মিনিটে সেরে ফেলা যায় অথবা 5 মিনিটে সেরে ফেলা যায়। সময় অপচয় কিন্তু আমরা খুব বেশি করি। একটা আড্ডা শুরু করেছি তো সেটা ঘন্টা 3, 4, 5, হ্যাঁ সেটা হতে পারে কালে ভদ্রে 1 দিন 2 দিন হতে পারে, কিন্তু আমরা আড্ডা শুরু করলে সেটা রেগুলার। তো সময় নষ্ট করা যাবে না। আমি এটা আপনাদেরকে আজকে বলছি, মনে রাখবেন। সবার জীবনে আমরা আমাদের জীবনে অনেক সময় নষ্ট করে ফেলেছি। এখনো আপনার হাতে যে সময়টুকু আল্লাহ দিয়েছেন সেটুকু কাজে লাগান। ঠিক জি আছে? স্যার। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। নিশ্চয়ই আগামী একটা ক্লাসে দেখা হবে আপনাদের সাথে আবার। আপনিও সবাই ভালো ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার, জি হ্যাঁ, কেউ কিছু বলবেন? স্যার,
যতটুকু ক্লাস নেওয়া হয়েছে সবটা তো আসলে শিখা হ্যাঁ। সম্ভব না ব্যাকরণের। অন্য কোনো মাধ্যম আছে না নাকি না না আমরা না, না, আমি তো বলেছি হ্যাঁ হ্যাঁ, অন্য কোনো মাধ্যম মানে এই যে সহজ, এটা তো আমি ব্যাকরণ শেখাইনি তো আপনাদেরকে, আমি ব্যাকরণ শিখেছি। না স্যার আমি কি যতটুকু একবারও দিচ্ছেন বলেছি ব্যাকরণ স্যার শিখিয়েছি? উচ্চারণ আমি উচ্চারণ ব্যাকরণ শেখাইনি আপনাদের, আমি উচ্চারণ শিখিয়েছি। ব্যাকরণ আপনারা এই বয়সে শেখার দরকার নেই আসলে। কারণ দেখেন, আমি একটু কথা বলি না আসলে, আবার বলতে হচ্ছে, জীবনে আপনি সায়েন্স নিয়ে পড়েছেন, এসে চাকরি করছেন হচ্ছে ব্যাংকে। আমি সায়েন্স নিয়ে পড়ে এখন আপনাকে বাংলা শেখাচ্ছি। a+b² এর ফর্মুলা আমার জীবনে কোনো কাজে লাগে নাই, কোনো কাজে লাগে না। আরো অন্যান্য তো ফর্মুলাগুলো বাতিল দিলাম। যোগ বিয়োগ গুণ ভাগের বাইরে পাটিগণিত আমার জীবনে কোনো কাজে আসে নাই, জ্যামিতি আমার জীবনে কোনো কাজে আসে নাই, বীজগণিত তো নয়, তাই না? তাহলে আপনি এখন বলেন যে এই যে পড়াশোনা করলাম, আপনি সায়েন্টিস্ট হবেন না, আপনি সায়েন্স নিয়ে পড়ছেন, দিয়ে আপনি ম্যাজিস্ট্রেট হচ্ছেন, লাভটা কি আপনার? মানে জীবনটা পুরো ফালতু সময় নষ্ট করলাম আমরা, ফালতু কিনা? আমাদের ম্যাক্সিমাম পড়ালেখাটা হচ্ছে ফালতু পড়ালেখা। জ্ঞান তো অর্জন হয়েছে। সেই জ্ঞান দিয়ে আপনি কি কাজে লাগিয়েছেন? পৃথিবীকে কি উদ্ধার করেছেন আপনি আমাকে একটু বলেন। যে জ্ঞান মুখস্থ করে আপনার পড়েছি, উপকার, যে জ্ঞান আপনার কাজে লাগে না, অন্যের কাজে লাগে না, সে জ্ঞান জ্ঞান না। খুব হুম, সহজ। তা যে মুখস্থ জ্ঞান বিদ্যা আপনার কাজে লাগেনি, যে জ্ঞান অন্যেরও কাজে লাগে নাই, সে জ্ঞান কোনো জ্ঞান নাই। আপনি নিজে জ্ঞানী হয়ে বসে থেকে লাভটা কি? আপনি আমাকে বলেন। কোনো লাভ নেই। কোনো লাভ। এই জ্ঞান নিয়ে কোনো লাভ নেই। আপনি হাজারটা বই পড়েছেন, সেই বইগুলোর কোনো কিছু আপনি মানুষের মধ্যে ছড়িয়ে দেননি। আপনি নিজে নিজে শিখেছেন, হা হা করে হেসেছেন আর বললেন আমি জ্ঞানী, অনেক বই পড়েছি, আমি মহাভারত আমার মুখস্থ, অমুক আমার এই। তাতে কি? এটাতে পৃথিবীর কি আসে যায়? কিচ্ছু আসে না, যদি ওই জ্ঞানটা মানুষের কাজে না লাগে। ওর চেয়ে কাজে লাগে একটা শ্রমিক যদি বসে বসে যে কাজটা করছে মন দিয়ে, স্বর্ণকার একটা অলংকার বানাচ্ছে, শিক্ষা নাই দীক্ষা নাই, ওই যে কারুকাজটা, ওইটা মানুষের কাজে লাগছে, গলায় শোভাবর্ধন করছে, ওইটা জ্ঞানের ফসল। আপনার ওই পিএইচডি আমার কোনো কাজে লাগবে না যদি সেটা মানুষের কাজে না। ঠিক আছে? জি স্যার, ঠিক কথা। যেটা শিখবেন সেটা যাতে মানুষের কাজে লাগে, আর কারো কাজে না লাগলে যেটা আপনার কাজে লাগে। আপনি যে পেশাতে যাবেন সেইটাতে যাতে কাজে লাগে। ঠিক আছে? আমাদের ভিতরে কিন্তু আমরা যে পেশাতেই যে যে যারা কাজ করছি, কেউ সেই সবার ম্যাক্সিমামই সেই সেই সাবজেক্টে পড়াশোনা করিনি। আমার আমার জীবন থেকে আমি সায়েন্স স্টুডেন্ট, আমি জার্নালিজম শেখাই, জীবনে জার্নালিজম পড়িনি। আমি বাংলা শেখাই, জীবনে আমি বাংলা স্টুডেন্ট। আমি আমি কি করে বাংলা শেখাই? তার মানে আমার ভালোবাসা ছিল এগুলোতে। একাডেমিক শিক্ষা আমার দরকার হয়নি, আমার যতটুকু দরকার আমি শিখে নিয়েছি। আমার অভিজ্ঞতা, আমার জ্ঞান এগুলো থেকে বেড়েছে, সময় আমাকে শিখিয়েছে সবকিছু। বই পড়ে সবকিছু আমাকে জানতে হয়নি। হ্যাঁ, বই পড়ে আমাকে জানতে হয়েছে, কিন্তু সেটা আমি ছড়িয়ে দিচ্ছি সবার মধ্যে। তাহলে তো আমার একাডেমিক শিক্ষার আমার প্রয়োজন হয়নি। আমি মাস্টার্স পর্যন্ত পড়েছি, আমার কোনো কাজে লাগেনি আমার শিক্ষা, না আমার জীবনে না অন্যের জীবনে। আমি রাষ্ট্রবিজ্ঞানে থাকবো, কি রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রের উদ্ধার করলাম আমি? রাষ্ট্র আমার দ্বারা কি উপকৃত হলো? আমি রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার কথা, তাই না? রাষ্ট্র নিয়ে আমি নানা রকম চিন্তা ভাবনার উদ্ভব হবে, সেটার গবেষণা হবে, তাই না? গণতন্ত্র কেন ঠিক, গণতন্ত্র ঠিক বেঠিক, আমি কেন সংবিধান কেন নিয়ে কেন কথা বলবো, নানা রকম গণতন্ত্র ঠিক না, কেন ঠিক, পক্ষ কেন হবে, দক্ষ কেন হবে, পক্ষ কেন হবে। তাহলে আমার এই যে সারা জীবনের পড়াশোনা কি কাজে লাগলো আমার জীবনে, বা মানুষেরই বা জীবনে কি কাজে লাগলো আমার ওই ওই সার্টিফিকেট? বলেন, কোনো কাজে লাগবে না। যে কারণে যেটাই শেখেন সেটা যাতে আপনার নিজের কাজে লাগে এবং মানুষের কাজে লাগে, এই চেষ্টা সবসময় করে যাবেন। ধন্যবাদ সবাইকে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো থাকবেন। স্যার আপনাকে ধন্যবাদ, আজকের ক্লাসে আমি অনেক কিছু শিখলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ভালো থাকবেন।